আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের উঠান বৈঠকের পক্ষ থেকে আপনারা যারা দেশ ও বিদেশের মাটি থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি হাবিব ইফতেখার। আজকের এপিসোডে থাকছে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি থেকে ধানের শীষ মার্কা কারা পাচ্ছেন। প্রিয় দর্শক, দিনাজপুর 5 আসনের জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কয়েকজন মনোনয়ন চেয়েছেন। গেল 4 ডিসেম্বর বিএনপির ধানের শীষের প্রতীক হিসেবে পার্বতীপুর ফুলবাড়ি আসনের মনোনয়ন দিলেন তারেক জিয়ার ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার AKM কামরুজ্জামান সাহেবকে। এতে বাকি হেভিওয়েট প্রার্থীরা নাকচ এবং প্রতিবাদের ঝড় তোলেন। শুরু হয় বিক্ষোভ ও প্রতিবাদ সভা। বর্তমান ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত AKM ব্যারিস্টার কামরুজ্জামানের কাছে জানতে চাইব এসব জটিলতা অবসান ঘটিয়ে কিভাবে তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে মোকাবেলা করে আসনটি ছিনিয়ে নিতে পারবেন। আসুন আমরা স্টুডিও থেকে সরাসরি সংযোগের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি দিনাজপুর 5 পার্বতীপুর ফুলবাড়ি আসনের ধানের শীষ মার্কায় মনোনীত হয়েছেন। আপনি আগামীতে জাতীয় নির্বাচন করতে যাচ্ছেন। নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হতে পারেন, সেই কারণে আপনাকে আমরা অভিনন্দন আরও জানাবো। তার আগে আপনার সঙ্গে আমরা কিছু আলাপচারিতার মাঝে আপনার ব্যক্তিগত পরিচয়গুলো আমরা জেনে নেই। ব্যারিস্টার AKM কামরুজ্জামান, পেশায় একজন আইনজীবী। দীর্ঘদিন ধরে অলমোস্ট 22 বছর ধরে আইন পেশার সাথে আমি নিযুক্ত। আর রাজনৈতিক পরিচয় হলো আমি যুক্তরাজ্য বিএনপির এখন ভাইস প্রেসিডেন্ট। অলমোস্ট আমার বয়স যদি এখন 50 ঊর্ধ্ব, তাহলে আমি 30 বছরের অধিক বিভিন্ন সভা ধরে বিএনপির বিভিন্ন পদ পদবি আছে। এর পাশাপাশি আমি আমাদের নেতা জনাব তারেক রহমান জাতীয়তাবাদী দলের বর্তমানে ভাইস চেয়ারম্যান, ওনার ব্যক্তিগত আইন উপদেষ্টা হিসাবে সে আছে দীর্ঘদিন ধরে। ধন্যবাদ। আপনি হঠাৎ করে ব্যারিস্টারি প্র্যাকটিস ছেড়ে অথবা ব্যারিস্টারি প্র্যাকটিসের পাশাপাশি আপনি রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়লেন, এটা কি কারণে আপনি সম্পৃক্ত হলেন, এই বিষয়ে আপনি কিছু জানাবেন কি? করে রাজনীতিতে এটা আপনার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করবো। আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। আমি প্রথমেই বলেছি যে আপনি আমার রাজনৈতিক ক্যারিয়ারটা যদি দেখেন, ছাত্র অবস্থা থেকে আমি রাজনীতির সঙ্গে জড়িত এবং আমি বলেছি যে আমি কোন কোন পদে ছিলাম, কি করেছি এবং আন্তর্জাতিক অঙ্গনে কি করেছি, আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার আমি করেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। শুধু তাই না, আমি সেই ব্যক্তি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে জয়ের দুর্নীতি প্রকাশ করেছিলাম আমি, এবং বাংলাদেশ সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি রাষ্ট্রপতি ঘোষণা করেছিলাম, প্রথম প্রেসিডেন্ট আমি সেই ব্যক্তি। ব্যারিস্টার কামরুজ্জামান, বর্তমান আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হচ্ছে জামাত, এছাড়াও ছোট ছোট দলও রয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন, জামাতের সঙ্গে লড়ে এই আসনে আপনি জিতিয়ে নিতে পারবেন? আমি তো আশাবাদী, কারণ সাধারণ মানুষ, তৃণমূলের মানুষ আমি মনে করি আমার সঙ্গে আছে। তৃণমূলের মানুষ এই দেশের, আমি প্রথমেই বলেছি, বাংলাদেশের মানুষ 17 বছরে ফ্যাসিস্ট সরকারের অবস্থা দেখেছে। আর আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছেন এবং আমরা প্রতিটি ঘরে ঘরে 31 দফা পুজোর চেষ্টা করছি এবং প্রতিটি মানুষের কাছে যে সাড়া আমি দেখেছি, তাতে মানুষ চায় ধানের শীষের বিজয়। এবং ধানের শীষের বিজয় হলে কি, ধানের শীষের বিজয় একটা গণতান্ত্রিক বাংলাদেশ হলো, একটি মানবিক বাংলাদেশ হলো, ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ। এই কারণে আমি মনে করি যে ধানের শীষের বিজয় হবে। আর বাংলাদেশ
বিএনপি বিশ্বাস করে উদার গণতান্ত্রিক দল এবং এবং শুধু তাই না, একত্রীকৃত সমাজ। এবং এই কারণে আমি মনে করি যে বাংলাদেশকে আমি মনে করি এই দিনাজপুর 5-এর মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে এবং সম্ভাবনায় খুবই উজ্জ্বল। যে আমাদের পার্বতীপুরে এটাকে বলা হয় যে আওয়ামী লীগের আখড়া ছিল এক সময়। প্রতিটা সিটের একজনই মনোনীত হতো আওয়ামী লীগের। সেখান থেকে এখন যেহেতু আওয়ামী লীগের সব কিছু নিষিদ্ধ হয়ে গেছে, ভোটাররা তো আছে। এখন এই ভোটারগুলো কিভাবে আপনাদের সঙ্গে সহযোগিতায় অংশগ্রহণ করবে অথবা ভোট দিবে, এখানে কিন্তু পাঠ করা যেতে পারে। যে যেহেতু আমরা আমাদের আইডিওলজিতে আমরা যেটা জানতে পারি যে এখানে 3টা স্তর হতে পারে না 2টা স্তর হতে পারে, যে আওয়ামী লীগের ভোটারগুলো জামাতকে দিবে না বিএনপিকে দিবে, এই ব্যাপারে আপনি এইটা তো আসলে যে কোশ্চেনটা করছেন এটা একটা, আমি তো আর এইভাবে বলা আমি মনে করি আমার ঠিক হবে না। তবে আমি আবারও বলছি, বিএনপি একটা গণতান্ত্রিক দল। বিএনপি কোনো সময় উগ্র মৌলবাদীতে বিশ্বাসী না, ধর্মদ্বন্দ্বতে বিশ্বাসী না, দেশের উন্নয়নে বিশ্বাসী, অর্থনৈতিক মুক্তিতে বিশ্বাসী, তো যারা এবং শান্তিতে বিশ্বাসী। যেমন আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা 2য় দফায় বলছি, আর কোনো সমাজে বিভাজন নয়, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো কথা নাই। আমরা চাই একত্রীকৃত সমাজ এবং শান্তিতে বাস করতে চাই। ধন্যবাদ জনাব ব্যারিস্টার কামরুজ্জামান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দিনাজপুর 5 আসনের পার্বতীপুর ফুলবাড়ি আসনে ধানের শীষের প্রতীক নিয়ে মনোনীত হয়েছেন এবং সামনে নির্বাচন ত্রয়োদশিক নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন ব্যারিস্টার কামরুজ্জামান। আমরা তার সঙ্গে কথা বলছি। কামরুজ্জামান সাহেব, আমি একটু আপনার গভীরে যেতে চাই। বিএনপি দলের ভেতরে আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনাদের মনোনয়ন নিয়ে কিছু কথাবার্তা চলছিল এবং হচ্ছিল, কিন্তু এরই মধ্যে বাংলাদেশের অনেক জায়গায় মনোনয়ন পেয়ে তারা প্রচারণায় নেমে গিয়েছে, কিন্তু দিনাজপুরের 5 আসনের সেটি স্থগিত রয়েছিল। মূল কারণটা কি জানতে পারি? মূল কারণ আসলে এটা তো দলের ব্যাপার, স্ট্যান্ডিং কমিটির ব্যাপার, চেয়ারম্যানের সিদ্ধান্তের উপরের সিদ্ধান্ত। এটা তো আমি জানি না সত্যি, বা আমার এই বিষয়ে কমেন্ট করারও কোনো উচিত হবে না। আর একটা গণতান্ত্রিক দলে 4-5টা প্রার্থী থাকতেই পারে। এখন দল এটা সিদ্ধান্ত 4-5 জন প্রচারণা চালাতেই পারে। আমি কিন্তু প্রতিটি সাক্ষাৎকারে আমি একই কথা বলেছি যে আমি হয়তো আরো কয়েকটি টিভিতে সাক্ষাৎকার দিয়েছি, তো একই কথা বলছি। এটাই হলো বিএনপি, যে বিএনপি প্রার্থী অনেকেই আছে, কারণ বিএনপিকে মানুষ পছন্দ করে। এর ফলশ্রুতিতে বিএনপি জনগণের কাছে আপনার গ্রহণযোগ্য একটা দল সাধারণ মানুষের কাছে। এর ফলশ্রুতিতে একটা উদার গণতান্ত্রিক দল। এখানে প্রার্থী বিএনপির সদস্য, যে কেউ কারণটা কি স্বাভাবিক। এর মধ্যে দলের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া বিবেচনা করে দল একজনকে তো নমিনেশন দিবে। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমাকে মনোনীত করেছে এবং আমি কথা দিচ্ছি এই দিনাজপুর 5-এ যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে তাহলে অবশ্যই নিজেকে নিবেদিত করবো নিঃস্বার্থভাবে এই এলাকার উন্নয়নের সাথে কাজ করার জন্য। এবং আমি আরেকটি কথা বলি, রাজনীতি হলো দেশের জন্য, মানুষের জন্য, নিজের ভাগ্যের উন্নয়নের জন্য। আমি এই নীতিটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বারবার বলতেন এবং এটাকে আমি লালন করি এবং বিশ্বাস করি। এই কথাটা আমি কাজ করার চেষ্টা করি। আমি বিষয়টা আরেকটু গভীরে যেতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু এখানে কয়েকজন দাঁড়িয়েছিলেন, তার ভিতরে এখন মোটামুটি 3টি দল হয়ে গেছে বিএনপির ভেতরে। 3 জনকে সাপোর্ট করছেন। যেমন আপনার একটা সাপোর্টের বিএনপির আছে, কিছু মোটা অংশ আছে, হক সাহেবের আছে, রেজাউল হক সাহেবের ওনারও একটা অংশ আছে। এছাড়াও একেম জাকারিয়া বাচ্চু ওনারও একটা অংশ আছে, যে বাবু আছে এদিকে, বাবু সাহেব। তা আমার জানার বিষয়টা হচ্ছে যে আপনাকে মনোনয়ন দেওয়ার পরবর্তীকালে এই প্রতিবাদটা হচ্ছে, এটা বিষয়টা একটু জনগণ জানতে চাচ্ছে। এটা আমার ব্যক্তিগত না, প্রতিবাদটা আসলে কি, ওই যে আপনি একটু বললেন সকলেরই কিছু লোক আছে, তৃণমূল আর সকলের
লোক আছে। এখন যদি আপনি আমি প্রথমে বলছি, আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলছেন এটা গণতান্ত্রিক দলে, বিএনপি একটা গণতান্ত্রিক দল, 4, 5 জন 6 জন প্রার্থীকে ঘোষণা করতে পারে, দল একজনকে নির্বাচিত করবে, মনোনীত করবে, এটাই হলো গণতন্ত্রের বিউটি। এবং দলের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়ার মধ্যে সেটা দলেই বলবে এটা আমার বলা উচিত। এবং এখন আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা বারবার বলছেন, এখানে ব্যক্তি মুখ্য নয়, মার্কা হলো মুখ্য, ব্যক্তি হলো গৌণ। এটি মেম্বার অফ পার্লামেন্ট জাতীয় নির্বাচন, রাষ্ট্র পরিকল্পনা বাস্তবায়নের নির্বাচন। যে একটা রাজনৈতিক দলের যে লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, এবং এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দল যাকে গ্রহণযোগ্য বেশি মনে করবে তাকেই মনোনীত করবে। আর দ্বিতীয়ত যে কথাটা বলছেন, দলের জন্য, রাষ্ট্রের জন্য কে বেশি অবদান রাখতে হবে, দলেই এটা সিদ্ধান্ত নেবে। এটা কিন্তু আমার সিদ্ধান্ত না, আমি তো এই সিদ্ধান্ত দেইনি, দল দিয়েছে। এবং দল এটা এই সব বিবেচনায় তো দল নিয়ে আসে কাকে মনোনীত করবে। আর আপনি যেটা কথা বলছেন, এটা আসলে কি যে এই যে কথাটা বলছেন অনেকের, এটা একটা খুব নেগলিজিবল ব্যাপার। কিছু যৎসামান্য কিছু মানুষ এটা করছে, তো এটা সাধারণ মানুষ অনেক উৎফুল্ল। আমি যেটা সচেতন, আমি প্রতিটি গ্রামে যাচ্ছি, মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি, আগেও দেখতেছি, মানুষ অনেকটা খুশি, যে সত্যিকার অর্থে মানুষ অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে। বাকি মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করছে, এ ব্যাপারে আপনার মতামত কি জানতে পারি? ইয়েস, তারা করতে পারে, কিন্তু এইটা কিন্তু গণতান্ত্রিক ওয়ে রাস্তায় নেমে দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, এটা তো সরকারের সিদ্ধান্ত, বিএনপি তো সরকারে নাই, ঠিক না জিনিসটা? অতএব যদি এটা পুনর্বিবেচনা করতে হয়, এটা দলের হাইকমান্ডকে তারা বলতে পারে, তাদের কথা বলতে পারে যে না আমি যোগ্য, আপনি কোন বিবেচনায় করলেন, এটা দলের সিদ্ধান্ত। তো জনগণকে, আর আপনি বারবার যে প্রতিবাদের কথা বলছেন, এটা খুবই নেগলিজিবল। কালকে কত পার্বতীপুরে যেটা হচ্ছে, কতক্ষণ হয়েছে, কয়টা লোক ছিল, সাধারণ মানুষের কতক্ষণ ছিল, সাধারণ মানুষ এটা দেখি অ্যাফেক্টেড। আপনি তো আজকে এটা করতে পারেন, কালকে যে কোনো লোক 50, 100, 200, 300 লোক নিয়ে করতে পারে, বা এটা করা মানেই না যে, তারপরেও আমি বলবো গণতান্ত্রিক অধিকার আছে, বাট আমার কাছে শ্রেয় মনে হয় দলের কাছে বলা, কারণ এটা তো দলের ব্যাপার, যতটুকুই হোক, বা মানুষকে কষ্ট না দেওয়া। কারণ বিএনপি আমাদেরকে যদি সত্যিকার অর্থে সকলে আমরা ধানের শীষের মানুষ হয়ে থাকি, ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে চাই, এবং আমাদের মানুষের মন জয় করতে হবে ভালোবাসা দিই, মানুষকে কষ্ট না দিই। যদি আমরা এই যেটাই বলেন, অবরোধ বলেন, যতটুকু বলেন, যদিও আমি এর আগেও বলছি এটার কোনো মানে ইফেক্ট নাই, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলছেন আমাদের সাধারণ মানুষের, তৃণমূল মানুষের মন জয় করতে হবে ভালোবাসা দিয়ে, মানুষকে ভয় দেখিয়ে নয়। তো আজকে যদি আমরা যতটুকুই হোক এই প্রতিবাদের নামে মানুষকে কষ্ট দিই, তাহলে কিন্তু মানুষ ধানের শীষের কাছ থেকে মুখ ফেরায় নেবে। তাহলে কি তারা সত্যিকার অর্থে ধানের শীষকে লালন করছে, জাতীয়বাদের আদর্শকে লালন করতেছে? জাতীয়বাদের আদর্শকে যদি লালন করি আমরা, তা আমি প্রথমে বলি রাজনীতি নিজের জন্য, দেশের জন্য না, মানুষের জন্য, সেবার জন্য। এবং তাহলে তো মানুষ আমাদের কাছ থেকে মুখ ফেরাই নিতে পারে। এবং আমাদের নেতা বারবার বলছেন এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের মধ্যে যদি আমরা বিভক্ত হয়ে যাই, তাহলে অদৃশ্য শক্তি সুযোগ নিতে পারে। এবং এই জন্য আমাদের মধ্যে যে ঐক্য অটু রাখতে হবে, ঐক্য অটু রেখে আমাদেরকে সকলের কাঁধে কাঁধ মিলে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে হবে। তাহলে আমরা 31 দফার বাস্তবায়ন হবে, আমাদের নেতা যে রাষ্ট্রীয় মেরামতের যে রূপরেখা দিয়েছেন সেটার বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনি একটা কথা বলেছিলেন যে যদি প্রতিবাদ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, এটাতে যদি আপনাদের দল যদি সিলেকশন আবার পরিবর্তন করে, হবে না, কিন্তু আমাদের যদি হয়, অন্যান্য আমাদের জেলা অন্যান্য জায়গায় রয়েছে, হচ্ছে এরকম, তাহলে এ ব্যাপারে কতটুকু আপনি মেনে নেবেন? আমি কিন্তু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমি দীর্ঘদিন ধরে এই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, 30 বছরের, অলমোস্ট 30 ইয়ার্স। আমি প্রথম থেকে ডে 1 থেকে, যেদিন থেকে আমি পার্বতীপুর বাড়িতে নির্বাচনী প্রচারণায় নেমেছি, সেদিন থেকে আমি বারবার একটি কথা বলেছি
দল যে সিদ্ধান্ত দেবে সে সিদ্ধান্ত আমি মাথা রেখে দেবো, এরপরে আমার কোনো কথা থাকবে না। একটা হচ্ছে যে আপনার ভোটারদের সম্পর্কে কিছু মেসেজ যদি থাকে একটু বলুন। অবশ্যই আমি প্রিয় পার্বতীপুর ফুলবাড়ির সকল ভোটারদেরকে, ভাই বোনদেরকে আমি আহ্বান জানাবো ধানের শীষে ভোট দিতে আহ্বান জানাবো। কারণ কয়েকটি কারণ। প্রথমে আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছেন। এই 31 দফার কয়েকটি দফা খুবই গুরুত্বপূর্ণ। তো এই সবগুলো যদি একটি রাষ্ট্রীয় রূপরেখা উনি ঘোষণা দিয়েছেন, তো এই জন্য আমি প্রিয় পার্বতীপুর ফুলবাড়ির মানুষের কাছে আহ্বান জানাবো, সত্যিকার অর্থে যদি একটি মানবিক বাংলাদেশ করতে হয়, বিএনপি করতে পারবে এই মানবিক বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ। তাই সকল মানুষের প্রতি আমি আহ্বান জানাবো, ভাইদের ক্ষেত্রে, ভোটারদের ক্ষেত্রে, চাষিদের কাছে, বোনদের কাছে, আসুন আমরা কাঁধে কাঁধ মিলে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করি। ধন্যবাদ আপনাকে। আমাদের এমকে টেলিভিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি ত্রিদশ নির্বাচন, জাতীয় নির্বাচন নিয়ে। আমাদের সামনে জাতীয় নির্বাচনের মোটামুটি আভাস এসে গেছে। সামনের দিনগুলোতে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। অন্যান্য দলের নেতা এবং প্রার্থীরা সকলে মাঠে নেমে গেছেন। আমাদের দিনাজপুর 5 আসনের পার্বতীপুর ফুলবাড়িতে দীর্ঘদিন ধরে ধানের শীষ মার্কায় কখনো নির্বাচন হয়ে আসতে পারেননি। শুধু একবার হয়েছিলেন, AZM রেজওয়ানুল হক এসেছিলেন কিছুদিনের জন্য। এরপর থেকে দীর্ঘদিন এই অঞ্চলটি ধানের শীষ কখনো ঘরে তুলতে পারেননি ধানের শীষের নেতাকর্মীরা। এবারই দেখা যাক জামাতের সঙ্গে অথবা অন্যান্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কারা ছিনিয়ে নিয়ে আসতে পারেন। আমরা সেই প্রত্যাশায় থাকব এবং আমাদের দর্শকদের মাঝে এটা বলছি যে আপনারা নির্দিষ্ট করে সৎ ব্যক্তিকে ভোট দিবেন। আপনার ভোট, আপনার নিজের ভোট কখনো বিকৃতে যাবেন না। বিকৃত হলেই আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো আমার নিজের ভোট আমি দেব, আমার মনোনীত প্রার্থীকেই আমি নিজের পছন্দ মতো ভোট দিব। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। কামরুজ্জামান সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের মঞ্চে এসে আমাদের স্টুডিওর সঙ্গে সংযোগ করে কথা বললেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে, আপনাদেরকে এমকে টেলিভিশন উঠান বৈঠকের পক্ষ থেকে আবারও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং নিজেরাই অপরাধ থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।